হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হলো আর্থিক বিবরণী। তো আমি এই আর্থিক বিবরণীর উপরে কিছু ধারাবাহিক ক্লাস দেব। তো আজকে ক্লাসটা হলো প্রথম ক্লাস। তো আজকেরটা যেহেতু বেসিক ক্লাস, তো এই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে আপনারা পুরোটা দেখবেন। কারণ একটা অধ্যায়ের মূল ক্লাসই হলো সেই বেসিক ক্লাসটা। তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। তো আমরা আর্থিক বিবরণীর IAS 01 অনুযায়ী আমাদের আর্থিক বিবরণীর ধাপ হলো 5টি। তো সেই ধাপগুলো কি কি? 1. বিশদায় বিবরণী, 2. মালিকানা সত্ত্ব বিবরণী, 3. আর্থিক অবস্থার বিবরণী, 4. নগদ প্রবাহ বিবরণী, 5. আর্থিক বিবরণীর টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। ঠিক আছে? তো এই 5টা বিবরণীর মধ্যে আমরা এই যে প্রথম 3টি বিবরণী, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা বিবরণী এই অধ্যায়ের জন্য শিখব। কারণ এই 3টা বিবরণীর অঙ্কগুলো আমাদের এই অধ্যায়ে করতে হবে। তো আমরা দেখি IAS এর পূর্ণরূপ কি? তো এটা আমাদের জন্য অনেক সময় এমসিকিউতে আসে। তো I মানে ইন্টারন্যাশনাল, A মানে অ্যাকাউন্টিং, S মানে স্ট্যান্ডার্ড। তো আমাদের IAS এর মানে হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো এবার আমরা দেখি যে আর্থিক বিবরণীতে এখন আর্থিক বিবরণীতে 5 ধরনের হিসাব নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সেই 5 ধরনের হিসাবগুলো কি কি? 1 নাম্বার হলো আয়, 2 নাম্বারে ব্যয়, 3 নাম্বারে মালিকানা সত্ত্ব, 4 নাম্বারে সম্পদ, 5 নাম্বারে দায়। তো এই 5 ধরনের হিসাব নিয়ে আমাদের আর্থিক বিবরণীতে কাজ করতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে এই যে প্রথম আয় আর ব্যয়, এই দুইটা নিয়ে আমাদের বিশদায় বিবরণীতে কাজ করতে হবে। ঠিক আছে? এই বিশদায় বিবরণীতে এই আয় আর ব্যয় নিয়ে কাজ করে আমরা নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করব। তো তারপর আমরা কি করব? এই যে মালিকানা সত্ত্ব, ঠিক আছে? এই মালিকানা সত্ত্বটা আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে কাজ করব। ঠিক আছে? তো আমাদের বিশদায় বিবরণীতে যে আমরা নেট লাভ বা নেট ক্ষতিটা পাবো, তো এখান থেকে যদি আমাদের নেট লাভ বের হয় তাহলে সেটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যোগ হবে। আর যদি এটা নেট ক্ষতি বের হয় তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীতে মাইনাস হবে। ঠিক আছে? মানে বিয়োগ। তো এটা আমরা যখন অঙ্ক করব, অঙ্কের ক্লাসগুলো আমরা যখন দেখব, তখন আমরা বুঝে যাব যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। এখন আপাতত আপনারা বেসিকটা বুঝে নিন যে আমাদের কি করতে হবে। ঠিক আছে? তারপর দেখেন এই যে সম্পদ দায়, তো এই দুইটা আইটেম আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কাজ করব। তো এই দুইটা আইটেমের সাথে আমাদের মালিকানা সত্ত্বর যে নেট অ্যামাউন্টটা বের হবে, মানে সমাপনী মালিকানা সত্ত্ব, তো ওই অ্যামাউন্টটা আমাদের দায়ের সাথে যোগ করতে হবে। এটা এটা যখন আমরা অঙ্ক করব তখন দেখবো। আপাতত আপনারা বেসিকটা জেনে রাখেন। তো আমাদের আর্থিক বিবরণীর প্রশ্নগুলো কেমন হবে? তো শুরুতে আমাদের একটা রেওয়া মিল দেওয়া থাকবে। তো রেওয়া মিলে কিছু এন্ট্রি দেওয়া থাকবে। তো আপনারা যারা রেওয়া মিল পারেন না, রেওয়া মিলের ক্লাসটা করেন নাই, তারা অবশ্যই রেওয়া মিলটা শিখে নেবেন। কারণ রেওয়া মিল না পারলে আপনারা আর্থিক বিবরণী আপনাদের জন্য অনেক কঠিন হবে। এক কথা বলতে গেলে পারবেনই না। তো আমাদের রেওয়া মিলের একটা বক্স দেওয়া থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে বক্সটা দেওয়া থাকবে আর ওখানে যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে আর ওই এন্ট্রির যে অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে ওগুলো সব সঠিক। যেমন মূলধন, মূলধন ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাই মূলধনের টাকা ক্রেডিটের ঘরে থাকবে। ক্রয় ও বিক্রয়, যে ক্রয়ের টাকা হলো ডেবিট আর বিক্রয়ের টাকা হলো ক্রেডিট, কারণ ক্রয় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে আর বিক্রয় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ঠিক আছে? তো এইভাবে আমি কিছু নমুনা দিলাম। তো আপনাদের একটা রেওয়া মিল থাকবে প্রশ্ন আকারে। তো তারপর নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ 3টা সমন্বয় আমি দাগ দিলাম। তো আপনাদের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। তো এবার নিচে আমরা কিছু নোট পড়ি। ঠিক আছে? তো নোটে কি বলছে আমরা একটু দেখি। তো নোটে লেখা আছে, দেখেন, রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার ব্যবহার করতে হয় অথবা যায়। এটা মানে কি? আমাদের এই যে রেওয়া মিল, এই রেওয়া মিলের যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে সেই এন্ট্রিগুলো আমাদের বিশদায় বিবরণী অথবা মালিকানা সত্ত্ব বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা বিবরণী যে কোনো একটা বিবরণীতে যাবে আর এক জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে? আর তারপর কি বলছে দেখেন, সমন্বয় এন্ট্রিগুলো 2বার ব্যবহার করতে হয় অথবা যায়। এটা মানে কি?
এই যে সমন্বয়, এই সমন্বয়ে যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে ওইগুলা কমপক্ষে ২ বার ব্যবহার করতে হবে। হতে পারে এক ঘরের মধ্যেই ২ বার, যেমন হতে পারে যে ২ টা বিশদায় বিপরীতে গেছে ওই এন্ট্রিটা বিশদায় বিপরীতে গিয়ে ২ জায়গায় বসছে। হয়তোবা এমনও হতে পারে বিশদায় বিপরীতেও গেছে, আর্থিক অবস্থার বিপরীতেও গেছে। তো ২ জায়গায় গেছে, কাজ ২ বার করতে হবে। ঠিক আছে? আবার কোনো সময় দেখা যায় কি সমন্বয়ের এন্ট্রিগুলো মাঝে, মাঝে ২ বারের বেশি বারও ব্যবহার করতে হয় অথবা যায়। মানে কি? মানে হলো মাঝে, মাঝে এমন কিছু এন্ট্রি দেওয়া থাকে যেগুলো ২ বার না, ২ বারের বেশিও ব্যবহার করতে হয়। যেমন অনেক সময় ৩ বার ব্যবহার করতে হয়, অনেক সময় ৪ বারও ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো এগুলো আমরা যখন অঙ্ক করব তখন আমরা সেই এন্ট্রিগুলো দেখলে বুঝবো যে এগুলো আমাদের কোন জায়গায় ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে আর কয়বার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন সম্পদ ও দায়ের কিছু শ্রেণী দেখি। তো দেখেন চলতি সম্পদ। এগুলো আমাদের কাজে লাগবে আর্থিক বিবরণী করতে গেলে। তো আমাদের চলতি সম্পদের মধ্যে কি, কি পড়ে? হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমা, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, অফিস সাপ্লাইস, অফিস সরবরাহ, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, পাওনা, বকেয়া আয়সমূহ, অগ্রিম ব্যয়সমূহ, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, বীমা দাবি, বীমা কোম্পানি হতে প্রাপ্য, চালানি কারবার হতে প্রাপ্য, ব্যাট চলতি হিসাব, স্বল্পমেয়াদী বিনিয়োগ, ১ বছরের কম মেয়াদী। ঠিক আছে? তো এই ব্যাট চলতি হিসাব, এই ব্যাট চলতি হিসাবটা চলতি সম্পদেও আসে আবার চলতি দায়ও আসে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কখন চলতি সম্পদে আসবে আর কখন চলতি দায় আসবে? ঠিক আছে? তো সেটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব যে কখন আমাদের চলতি সম্পদ হবে আর কখন আমাদের চলতি দায় হবে। ঠিক আছে? আপাতত নোট করে রাখেন। তারপর আমরা স্থায়ী সম্পদগুলো দেখি। ঠিক আছে? তো স্থায়ী সম্পদের মধ্যে আছে আসবাবপত্র, মোটর গাড়ি, কলকজা ও যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ভূমি ও দালান, সুনাম, দালান কোঠা, ইমারত, গ্রন্থসত্ত্ব, কারিগরি জ্ঞান। ঠিক আছে? তো এগুলো হলো আমাদের স্থায়ী সম্পদ। এবার আমরা দেখি বিনিয়োগ জাতীয় সম্পদ। ঠিক আছে? তো বিনিয়োগ জাতীয় সম্পদগুলো দেখি লগ্নি। ঠিক আছে? তো এই লগ্নি অনেকে এইভাবে বানান করে, অনেক সময় এইভাবে বানানটা থাকে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম এটা থাকে। তো সচরাচর এখন দীর্ঘিকারের উচ্চারণটা উঠে যাইতেছে, তো অনেকে এইভাবে লেখে। ঠিক আছে? তারপর বিনিয়োগ, সঞ্চয়পত্র, শেয়ার ক্রয়, সিকিউরিটিজ, সরকারি সিকিউরিটিজ ক্রয়, সরকারি বন্ড ক্রয়, প্রাইজ বন্ড ক্রয়, প্রদত্ত ঋণ। তো আমার হাতের লেখাটা একটু খারাপ, আপনারা বোঝানোর চেষ্টা করবেন আর যেটা না বুঝবেন সেটা কমেন্ট বক্সে লিখবেন। তো এই যে প্রদত্ত ঋণ, তো এই প্রদত্ত ঋণটা অনেক সময় দেখবেন অনেকে চলতি সম্পদের মধ্যেও লেখে। ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, এটা আপনার বিনিয়োগ জাতীয় সম্পদের মধ্যে দিবেন। ঠিক আছে? তো এটা অনেকে বিনিয়োগ জাতীয় সম্পদও লেখে, অনেকে চলতি সম্পদও লেখে। তো আমার মতে এটা বিনিয়োগ জাতীয় সম্পদ হবে। ঠিক আছে? তো আপনারা এটা বিনিয়োগ জাতীয় সম্পদে লিখবেন। তারপর আমরা দেখি অন্যান্য সম্পদ অথবা অলিক সম্পদ আমরা অনেকে যেটা বলি। তো এর মধ্যে কি, কি আছে? প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা ব্যয়, লাভ লোকসান হিসাবে ডেবিট জের, স্থায়ী সম্পদ, বিক্রয় স্থায়ী সম্পদ বিক্রয় জনিত বড় অঙ্কের ক্ষতি। ঠিক আছে? তো এবার আমরা চলতি দায়গুলো দেখব। ঠিক আছে? তো চলতি দায়ের মধ্যে আছে পাওনাদার, দেনা, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, ব্যবসায়িক ঋণ, প্রদেয় নোট, প্রদেয় বিল, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া ব্যয়সমূহ, ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে? ব্যাংক ওডি, অগ্রিম আয়সমূহ, অনুপার্জিত আয়সমূহ। ঠিক আছে? তো এগুলো হলো চলতি দায়। এবার আমরা দেখি দীর্ঘমেয়াদী দায় কি, কি আছে। তো দীর্ঘমেয়াদী দায়গুলো হলো ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, গৃহীত ঋণ, ঋণপত্র, বন্ড। ঠিক আছে? তো এগুলো হলো আমাদের দীর্ঘমেয়াদী দায়। তো আমি আস্তে, আস্তে এই আর্থিক বিবরণীর সব ক্লাসগুলোই দিব। যেই ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে ইনশাআল্লাহ আর্থিক বিবরণীতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা বেসিক ক্লাস ছিল। তো ধারাবাহিকভাবে আমি সবগুলো ভিডিও আপলোড করব। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ঠিক আছে? তো একটু সমস্যার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।